আরে, ওটা রণজয় না? হ্যাঁ হ্যাঁ, রণজয়ই তো। রণজয়, আমার রণ। কত বছর পরে ওকে আজ এমনভাবে হঠাৎ দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। একটা স্টেশনারি দোকানের সামনে দাঁড়িয়ে কিছু কিনছে। আমার গাড়িটা সিগনালে থেমেই ছিল, তাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে একরকম দৌড়েই রাস্তাটা পার করলাম। কাছে গিয়ে এক মুহূর্তের জন্য থামলাম। ও ঠিক পেছনে আমি। এক লহমায় আমার চোখের পর্দায় ভেসে এলো কত ঘটনা, কত কত স্মৃতি। গঙ্গার ধারে পাশাপাশি বসে থাকা, ঝালমুড়ি খাওয়া, কলকাতার অলিতে গলিতে হাত ধরে হাঁটা, কত কথা, কত মান অভিমান, কখনো একটু একান্তে কাছে আসা, ঠোঁটে ঠোঁট রাখা। পেছনে দাঁড়িয়ে একটু কাশলাম, শুনতে পেল না। একটু ইতস্তত করে পিঠে হাত ছোঁয়ালাম। রণ? লোকটা চমকে ফিরে তাকালো। গুঞ্জা? কতদিন বাদে! হ্যাঁ, তা প্রায় বছর 10 হবে। কেমন আছো রণ? আছি, চলে যাচ্ছে। তুমি এদিকে? কি ব্যাপার? কাজে এসেছিলাম। তোমাকে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি। আমি তো এখানেই থাকি, কাছেই। ছেলের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনতে বেরিয়েছিলাম। তুমি বিয়ে করেছো রণ? হ্যাঁ, করে নিলাম। আমি যেন শুনেও বিশ্বাস করতে পারছিলাম না। বিয়ে করা সংসারী মানুষদের রণজয় খুব খেলো মনে করত। ওর মতে যেসব মানুষের মনে গার্হস্থ্য জীবনের স্বপ্ন থাকে, তাদের মধ্যে কোনো মহান আদর্শ থাকতে পারে না। দেশের কাজ করার এদের কোনো যোগ্যতাই নেই। এদের দ্বারা মহৎ কার্য সম্ভব নয়। এরা ভোগের জীবন যাপন করে। আদর্শ নেই এদের। গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার থেকেই বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। কত চেষ্টা করেছি রণকে বিয়েতে রাজি করাতে, কিছুতেই পারিনি। অনুরোধ উপরোধ, কাকুতি মিনতি, চোখের জল, কিছুই কাজ দেয়নি। রণজের পায়ে পড়ে গিয়েছিলাম, তাও রাজি হয়নি ও। ওর একই কথা, তুমি সংসার চেয়ে আমাদের ভালোবাসাকে ছোট করছো গুঞ্জা। তোমাকে আমি আমার কাজে আমার পাশে চেয়েছিলাম, তোমাকে আমার আদর্শে তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু তুমি যে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, তা আমি কল্পনাতেও ভাবিনি। অবশেষে আমাকে মেনে নিতে হলো যে রণ সত্যিই বিয়ে করবে না। বাড়িতে বললাম, এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো কেন? আমি আরও পড়াশোনা করব। বাবা রাজি হলেন। আমি পড়াশোনায় মন দিলাম। যোগাযোগ কমতে থাকলো রণর সঙ্গে। ডিগ্রি বাড়তে থাকলো আমার। পড়াশোনার চাপে ধীরে ধীরে রণর সঙ্গে দেখা করার ইচ্ছেটাও মরে গেল। এখন আর বাড়িতে বিয়ের কথা বলে না। অবশেষে একদিন আরামবাগ কলেজে অধ্যাপনার কাজে যোগ দিলাম। কলকাতার পাট চুকলো আমার। কিছু বছর বাদে এক সহকর্মীকে বিয়েও করলাম। রণজের কথা ভুলেই গিয়েছিলাম। আজ এত বছর পর আবার স্মৃতিগুলো ফিরে এলো। বিস্ময় চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, তুমি না বিয়ে করতে চাইতে না? রণজয় স্মিত হাসল শুধু। বলল, এই তো পাশেই আমার বাড়ি, আসবে নাকি? কৌতূহল হলো খুব। গেলাম রণর সঙ্গে। রণর ঘরণীর সঙ্গেও আলাপ হলো। শান্তশিষ্ট সাদামাটা ধরনের ভদ্রমহিলা। দারুণ সাজানো বাড়িটা। চারিদিকে প্রাচুর্যের ছাপ। রান্নাঘর থেকে ভেসে আসছিল রান্নার সুগন্ধ। আমি রণর বাড়িতে চারিদিক চেয়ে চেয়ে দেখছি, দেখেই যাচ্ছি। রণজা জিজ্ঞাসা করেই ফেলল, কী দেখছো গুঞ্জা? খুঁজছি। কি খুঁজছ? আদর্শ। আমার মুখের কথাটা শুনে রণজয় কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, পেলে? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, না, অনেক খুঁজলাম, পেলাম না। রণজয় স্ত্রী সুদীপা তখন চা নিয়ে ঘরে ঢুকলেন। এই নিন চা। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। চা খাওয়ার ইচ্ছেটা না থাকলেও সৌজন্যতার খাতিরে চাটা খেয়ে আমি উঠে দাঁড়ালাম। চলি রণ। রণজয়ের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব, এমন সময় পেছন থেকে রণজয়ের ডাক শুনলাম, গুঞ্জা। আমি থেমে পেছন ফিরে তাকালাম। রণজয় ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। হাতে একটা পুরনো ডায়েরি। এটা তোমার? আমি অবাক হয়ে ডায়েরিটার দিকে তাকালাম। আমার? হ্যাঁ, তোমার দেওয়া। ডায়েরিটা হাতে নিয়ে যেন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল।
এই ডায়েরিটা তো আমি প্রায় 15 বছর আগে রণজয়কে দিয়েছিলাম, কলেজের শেষ বছরে। প্রথম পাতায় নিজের হাতে লিখেছিলাম, যেদিন তুমি তোমার আদর্শের চূড়ায় পৌঁছাবে সেদিন আমাকে মনে করো। আমি অবাক হয়ে রণজয়ের দিকে তাকালাম। এখনও ডায়েরিটাকে এত যত্ন করে রেখেছে। বললাম, এতদিন এটা তোমার কাছে আছে? রণজয় মৃদু হাসল। সব কিছু হারিয়ে ফেলেছিলাম গুঞ্জা, এটা পারিনি। আমার গলাটা কেমন যেন ধরে এলো। তাহলে এতদিন পর আমাকে দিলে কেন? রণজয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণটা আজ বুঝেছি। এটা আমার কাছে রাখার কোনো অধিকার নেই। আমি কিছু বললাম না। রণজয় ধীরে ধীরে বলল, তুমি সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে বলে আমি অনেক দিন তোমার ওপর রাগ করেছিলাম জানো। মনে হতো তুমি আমাকে বুঝতে পারোনি। পরে বুঝলাম আসলে তোমাকে বুঝতে পারিনি আমি। আমি চোখ নামিয়ে ফেললাম জানো গুঞ্জা। তুমি যখন চলে গেলে আমি ভেবেছিলাম আমি জিতে গেছি, আমার আদর্শকে আমি বাঁচিয়ে রেখেছি, সংসারের মোহে নিজেকে হারাইনি। রণজয় একটু হেসে বলল, কিন্তু অনেক বছর পর বুঝলাম মানুষকে ভালোবাসতে না পারা কোনো আদর্শ নয়, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া কোনো ত্যাগ নয়। আমার চোখে জল চলে আসে। তাহলে আজ এত বছর পর আমাকে এসব বলছো কেন? রণজয় আমার চোখের দিকে তাকালো, কারণ তোমাকে আর একটা কথা বলা বাকি ছিল। কি কথা? রণজয় খুব শান্ত গলায় বলল, তুমি ভুল ছিলে না গুঞ্জা। সংসার চাওয়াটা তোমার ভুল ছিল না, ভুল ছিল আমার অহংকার। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর রণজয় হঠাৎ বলল, আর একটা কথা। কি? আমি বিয়ে করেছিলাম তোমাকে ভুলে যাওয়ার জন্য নয়। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রণজয়ের সঙ্গে সঙ্গে বলল, ভয় পেও না। আজ তোমার কাছে কিছু চাইতে আসেনি, শুধু সত্যিটা তোমাকে বলতে চাইছি। তুমি যখন চলে গেলে তখন বুঝেছিলাম তোমাকে ছাড়া বাঁচতে হবে। তারপরে একদিন আমার সুদীপাকে বিয়ে করলাম। সে আমাকে ভালোবাসতে শিখিয়েছে, সংসারের মানে বুঝিয়েছে, আমার সন্তান আমাকে দায়িত্ব শিখিয়েছে। একটু থেমে রণজয় বলল, কিন্তু তোমাকে আমি আমার জীবনের একটা শিক্ষা হিসেবে রেখে দিয়েছিলাম। কি শিক্ষা? রণজয় মৃদু হেসে বলল, ভালোবাসাকে কখনো নিজের আদর্শের চেয়ে ছোট করে দেখতে নেই। আমি আর চোখের জল আটকে রাখতে পারলাম না। ডায়েরিটা বুকে চেপে ধরে বললাম, তোমার স্ত্রী তোমাকে খুব ভালোবাসে তাই না? রণজয় এক মুহূর্তে দেরি করল না বলতে, খুব। তাহলে সুদীপাকে কখনো কষ্ট দিও না। রণজয় মাথা নাড়ল, দেব না। আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছাড়ার আগে শেষবার রণজয়ের দিকে তাকালাম। এই মানুষটা আর আগের রণজয় নেই, যে রণজয় একদিন আমাকে বলেছিল সংসার চাওয়া মানে আমাদের ভালোবাসাকে ছোট করা। আজ সেই রণজয় বুঝেছে ভালোবাসার মানুষকে নিজের জীবনে জায়গা দেওয়াই হয়তো সবচেয়ে বড় আদর্শ। গাড়ি চলতে শুরু করলো। ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় এখনও আমার সেই পুরনো লেখা। তার ঠিক নিচে রণজয়ের হাতের লেখা একটা নতুন বাক্য, গুঞ্জা, তোমাকে হারিয়ে আমি আদর্শ খুঁজেছিলাম। সংসার করে বুঝলাম আদর্শ কোথাও বাইরে নয়, যাদের ভালোবাসি তাদের প্রতি আমাদের দায়িত্বের মধ্যেই তার বাস। চোখের জল গড়িয়ে পড়ল পাতার ওপর। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। রণজয়কে আমি ভালোবাসতাম, হয়তো কোনো এক সময় খুব গভীরভাবে ভালোবাসতাম, কিন্তু আজ আর রণকে ফিরে পাওয়ার ইচ্ছে হলো না। কারণ কিছু মানুষকে জীবনে ফিরে পাওয়ার জন্য নয়, শুধু একবার ফিরে তাকে বুঝে নেওয়ার জন্যই ভাগ্য আমাদের সামনে এনে দাঁড় করায়। আমরা কতটা পথ পেরিয়ে এসেছি, আর সেদিন বুঝলাম রণজয় আমার জীবনের অসমাপ্ত প্রেম নয়, আমার জীবনের সম্পূর্ণ হয়ে যাওয়া একটা অধ্যায় মাত্র। গল্পের সমাপ্তি এখানেই।